ফোন কিনতে গেলে সবারই কোনো না কোনো একটা দিকে ফোকাস থাকে। কেউ গেমিং পারফরম্যান্স ভালো চায়, কেউ ক্যামেরা বেটার চায়, কারো আবার ব্যাটারি ব্যাকআপ, ডিজাইন কিংবা কারো ডিসপ্লে বেটার দরকার হয়। বাট সবকিছু একসাথে মিলিয়ে একটা ব্যালেন্সড ফোন পাওয়া খুবই কঠিন। আজকে আমার হাতে এরকম একটা ফোন আছে যেটা আমার কাছে মনে হয় ব্যালেন্সড একটা স্পেক অফার করছে। যদিও এটাতেও কিছু জায়গাতে হাইলাইট আছে। ফর এক্সাম্পল এটার যে ডিসপ্লেটা, এই ফোন যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসে দুর্দান্ত একটা ডিসপ্লে। আমরা কথা বলছি ইনফিনিক্স নোট এজ নিয়ে। এই ফোনটার কিছু ভালো দিক তো অবশ্যই আছে, পাশাপাশি কিছু খারাপ দিকও আছে। আজকের ভিডিওতে আমরা ভালো খারাপ ২ টা নিয়ে কথা বলব। সো পুরো ভিডিওটা দেখবেন। আর শুরু করতে চাই আমরা এই ফোনটার ডিজাইন দিয়ে। ফোনটা হাতে নেওয়ার পরে ফার্স্ট ইমপ্রেশনই ছিল এটা খুবই স্লিম। অলদো এটার থিকনেস 7.2 মিলিমিটার, বাট এটার বডিটা সামনে পেছনে কার্ভড হওয়ার কারণে এটা ধরে অনেক বেশি স্লিম ফিল হয়। আমাদের হাতে এই ফোনটার সিল্ক গ্রিন কালার ভেরিয়েন্টটা আছে এবং এটার পেছনের দিকে ফেব্রিক টাইপের এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, ডেফিনিটলি কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেসও একদমই লাগে না, এন্ড হাতে নেওয়ার পরে খুব প্রিমিয়াম একটা ফিলও দেয়। সিমিলার ম্যাটেরিয়ালের লুনার টাইটেনিয়াম নামে আরেকটা কালার ভেরিয়েন্টও আছে। এর বাইরে রেগুলার কালার ভেরিয়েন্ট আছে আরো ২টা, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। ক্যামেরা হাউসটাতে ট্রেন্ডি ডিজাইন ফলো করা হয়েছে। আইফোন যেদিন থেকে এরকম বানিয়েছে সেদিন থেকে প্রায় সব ফোনই এরকম ক্যামেরা হাউসের ডিজাইন দিচ্ছে, বাট এই ফোনটার সাথে এই ক্যামেরা প্ল্যাটো টাইপের ডিজাইনটা একদমই মানাচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে যদি ক্যামেরা হাউসটা বাম পাশে জাস্ট ভার্টিক্যাল করে দিত তাহলে অনেক সুন্দর লাগতো। এছাড়া ফোনটা সারফেসে রেখে ইউজ করতে গেলে সামান্য একটু ওয়াবল করে এবং ডান পাশে পাওয়ার বাটন আর ভলিউম বাটন আছে, আর ডান পাশে নিচের দিকে একটা অ্যাকশন বাটন আছে যেটাকে বলা হচ্ছে ওয়ান ট্যাপ বাটন। এটা শুধুমাত্র লং প্রেস সাপোর্ট করে এবং এটা ফুললি কাস্টমাইজেবল। তবে ক্যামেরা ইন্টারফেসে গেলে এটা কিন্তু সিঙ্গেল ট্যাপও সাপোর্ট করে ক্যামেরা শাটারের জন্য। বাম পাশে কিছুই নেই। উপরের দিকে সেকেন্ডারি স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং সাউন্ড বাই জেবিএল লেখা আছে। এছাড়া নিচের দিকে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার আছে। স্যাডলি 3.5 মিলিমিটার অডিও জ্যাক 9। এছাড়া ফোনটাতে IP65 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে। এবার আসি এই ফোনের বেস্ট সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এটার ডিসপ্লে। সো এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেটা একটা এলটিপিএস অ্যামোলেড প্যানেল। কার্ভ হওয়ার ফলে কিন্তু ডিসপ্লে থেকে খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং এটার বেজেলগুলো সিমেট্রিক্যাল, যার ফলে আপনি যখন ফোনটা হাতে নেবেন তখন মনে হবে আপনি জাস্ট একটা ডিসপ্লে ধরে আছেন। ডিসপ্লেটা 6.78 ইঞ্চির, এটা 1.5K রেজুলেশন অফার করছে এবং 120 হার্জ হচ্ছে এটা রিফ্রেশ রেট। এছাড়াও এই ডিসপ্লেটা 10 বিট কালার অফার করছে এবং এটা টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 700 নিট, তবে এইচবিএম মোডে আপনারা 1600 নিট পর্যন্ত ব্রাইটনেস পাবেন, যেটা এনফ ব্রাইট ছিল বোথ ইনডোর এবং আউটডোরের জন্য। সেই সাথে 2160 হার্জের পিডব্লিউএম ডিমিংও আছে এটাতে। সবকিছুর উপরে এই ডিসপ্লেটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে এবং উপরে যে ক্যামেরা কাটআউটটা সেটাও কিন্তু বেশ ছোটখাটো। সো এই ডিসপ্লেটা থেকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। গেম খেলার সময়ও খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স এটা থেকে পাওয়া যাচ্ছিল। এই ডিসপ্লের একমাত্র নেগেটিভ সাইড যদি বলি তাহলে সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, যার ফলে এখানে স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে গেলে কিছুটা প্যারা খেতে হবে। এর বাইরে এই ডিসপ্লেটা এক কথায় অসাধারণ। আর এটা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে সেটা স্ক্রিনের একদম নিচের দিকে রাখা হয়েছে, যার ফলে রিচ করতে একটু কষ্ট হয়, তবে রিচ করার পরে এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে প্রত্যেকবারই। এবার চলুন এই ফোনের ইন্টারনালস গুলো নিয়ে একটু কথা বলি। তার আগে এই ফোনের ভেরিয়েন্ট গুলো বলে দেই। বাংলাদেশের বাজারে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, একটা হচ্ছে 8 128 জিবি আর একটা হচ্ছে 8 256 জিবি। র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, তবে এটার ইন্টারনাল স্টোরেজটা এখনো UFS 2.2 টাইপেরই আছে, এটার একটু বেটার দিলে ভালো হতো। এই সুযোগে প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। 8 128 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 29,999 টাকা বা 30,000 টাকা, আর 8 256 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 31,999 টাকা বা 32,000 টাকা। আর এই ফোনটাতে যে এসওসি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7100 5G। যেহেতু 5G চিপ, সো ডেফিনেটলি এটা ফিউচার প্রুফ এবং এই এসওসিটা এই ফোন দিয়েই ডেবিউ হয়েছে, মার্কেটে প্রথম এসছে এটা। সো এটা হচ্ছে অক্টা কোর একটা চিপ, 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা ডুয়েল ক্লাস্টার চিপ এটা, যেটার হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজ আর বেস ক্লক স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ। জিপিইউ সেকশনে এটাতে Mali G610 MC2 জিপিইউ দেওয়া হয়েছে। নাও এই এসওসির পারফরম্যান্স, যেহেতু একটা নতুন এসওসিতে আমরা টেস্ট করেছি বেশ রিগোরাসলি, এটা দিয়ে বেশ কিছু বেঞ্চমার্ক রান করেছি। বেঞ্চমার্কের স্কোরগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্তত স্কোর আসছে 7,76,000 এর মতো, যেটা কম্পিটিটিভলি খুবই ভালো একটা স্কোর। এছাড়া আমরা যদি ডে টু ডে লাইফ পারফরম্যান্সের কথা বলি তাহলে একদমই স্মুথ পারফর্ম করছিল এই ফোনটা। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ওয়াজ স্মুথ অ্যাজ ওয়েল। আপনি খুব বেশি পরিমাণে অ্যাপ এটাতে ইনস্টল করে একসাথে ইউজও করতে পারবেন। আমরা অন্ততপক্ষে আমাদের টেস্টে কোনো ধরনের ল্যাগ কিংবা মেজর হিকআপ দেখি নাই। গেমিং এর বেলায় অলমোস্ট প্রত্যেকটা গেমই এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আমরা বেশ কিছু গেম এটাতে টেস্ট করেছি, পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, সেই সাথে গেনশিন ইম্প্যাক্টও আমরা এটাতে রান করেছিলাম। প্রত্যেকটা গেমই প্লেয়েবল ছিল। পাবজিতে স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেট সেটিং এ খুব স্মুথলি গেম প্লে হচ্ছিল 60 এফপিএস এ। সেম কল অফ ডিউটি মোবাইলেও আমরা ভেরি হাই গ্রাফিক্স সেটিং দিয়ে ম্যাক্স ফ্রেম রেটেও 60 এফপিএস এ স্মুথ গেম প্লে পাচ্ছিলাম। অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো 60 এফপিএস এ হাই গ্রাফিক্সে খুব সুন্দরভাবেই চলছিল। সেই সাথে গেনশিন ইম্প্যাক্ট আমরা একদম হাই গ্রাফিক্স সেটিং এ 30 এফপিএস এর মতো প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম।
প্রত্যেকটা গেমের মধ্যে আমরা তেমন মেজর কোনো ল্যাগ হিকআপ দেখি নাই, জাস্ট অ্যাকশন মোমেন্টগুলোতে ২-১ বার ফ্রেম ড্রপ খেয়াল করেছি। আর একটা ফোনের স্পিকার গেমিং এক্সপেরিয়েন্স কিন্তু অনেকাংশেই মেক অর ব্রেক করতে পারে। এটার যে স্টেরিও সাউন্ড এক্সপেরিয়েন্স ছিল সেটা বেশ ভালো ছিল। যদিও সাউন্ডটা কিছুটা চিকন ছিল, আপনি যদি 100% ভলিউম দেন তাহলে ট্রাবলটা কানে কিছুটা লাগবে। এর বাইরে এটা যে সারাউন্ড সাউন্ড ইফেক্ট আছে সেটা বেশ সুন্দরভাবে ফিল করতে পারছিলাম। সো স্পিকারটাকে একটা ভালো রেটিং দিতেই হয়। আর এই ফোনের ওভারঅল পারফরম্যান্স নিয়ে হ্যাপি হওয়ার পেছনে আরেকটা বড় ভূমিকা পালন করছে এটার সফটওয়্যার। সো আউট অফ দ্য বক্স এটাতে অ্যান্ড্রয়েড 16 আছে, যার উপরে আছে XOS 16 ইনফিনিক্সের নিজস্ব স্কিন। নাও এই স্কিনটা নিয়ে এর আগে আমরা বহুবার বহু রকমের কমপ্লেইন করেছি, বাট এইবার অনেকগুলো কমপ্লেইনই তারা ফিক্স করে ফেলেছে। স্পেশালি লুক নিয়ে আমরা প্রতিবারই নানান রকমের কমপ্লেইন করতাম। এবার কিন্তু তারা লুকটা ফিক্স করেছে। অ্যাকচুয়ালি এবার তারা iOS 26 থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছুটা গ্লাস ফিল দেওয়ার চেষ্টা করেছে UI তে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের ডেপথ ক্রিয়েট করে হালকা ব্লার অ্যাড করে এই UI টাকে আরো বেশি পলিশড করেছে। যার ফলে এইবার কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম লাগে UI টাকে। আগে দেখতে কিছুটা মানে প্রিমিয়ামনেস এর কমতি ছিল। এইবার সেটা ফিল আপ করে দিয়েছে। পাশাপাশি বেশ কিছু আইকনের ডিজাইন তারা রিডিজাইন করেছে, কালার প্যালেট গুলো চেঞ্জ করেছে এবং ইন্টারেস্টিং কিছু ফিচারও অ্যাড করেছে। ফর এক্সাম্পল 3D ওয়ালপেপারের একটা অপশন দেখলাম, যেখানে ওয়ালপেপারটা 3D হয়ে যায়, আইকনগুলো সেটার সাথে ইন্টারেক্ট করে ডেপথের মাধ্যমে। পাশাপাশি লক স্ক্রিনের যে ক্লক আছে সেটাও কিন্তু অনেকটাই আমরা iOS 26 ইন্সপায়ার্ড দেখেছি, যেখানে আপনি ক্লকগুলোকে ডেপথের মাধ্যমে সাবজেক্টের পেছনে নিয়ে যেতে পারবেন। এই ধরনের আরো বেশ কিছু কাস্টমাইজেশনের অপশনও এটাতে অ্যাড করা হয়েছে। এর বাইরে ক্রস ডিভাইস কানেক্টিভিটিকে আরেকটু স্মুথ করার জন্য ইনস্ট্যান্ট ট্রান্সফার নামে একটা অ্যাপ্লিকেশন তারা ডেভেলপ করেছে, যেটার মাধ্যমে আইফোনের সাথে খুব ইনস্ট্যান্টলি আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন এই ফোনটা দিয়ে। এর বাইরে ইনফিনিক্সের নিজস্ব AI আছে, গুগলের AI গুলো তো থাকছেই। সবকিছু মিলিয়ে এইবার আগের তুলনায় সফটওয়্যার এক্সপেরিয়েন্স মাচ বেটার ছিল, এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্সই শুধু না, সফটওয়্যার সাপোর্টও কিন্তু তারা এবার বেটার করেছে। এই ফোনটাতে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রমিস করছে ইনফিনিক্স, যেটা আমার মনে হয় এই ফোনের সবচেয়ে ভালো দিক সফটওয়্যারের বেলায়। ওকে, এতক্ষণ পর্যন্ত এই ফোনে যা কিছু দেখেছি তার মোটামুটি সবকিছুই ভালো ছিল, বাট এইবার যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। অ্যান্ড এই জায়গাতে আমার মনে হয় কিছুটা কর্নার কাট তারা করেছে। কারণ প্রথম একটা জিনিস তাদের আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে তারা এই ফোনে একটাই ক্যামেরা দিয়েছে, এবং ক্যামেরা কাট আউট যে ২টা দেখা যাচ্ছে তার নিচেরটা হচ্ছে লাইট সেন্সর। যে একটা ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের, এই ক্যামেরাটা তারা ভালো দিয়েছে। অ্যান্ড আই থিংক এটা একটা গুড প্র্যাকটিস যে ক্যামেরা একটা দিলে একটাই ভালো ক্যামেরা দিবেন। তবে এটা যেহেতু ৩০-৩২ হাজার টাকা দামের একটা ফোন, এখানে একটা আল্ট্রা ওয়াইড শুটার দেওয়া আমার মনে হয় জরুরি ছিল। এখন তো এই প্রাইস রেঞ্জে আমরা কিছু কিছু ফোনে টেলিফোটোও দেখি। সেই সাথে ক্যামেরা কাট আউটের পাশে একটা নোটিফিকেশন লাইট আছে, যেটাকে হ্যালো লাইট বলা হয়, এবং এই লাইটটা নোটিফিকেশন আসলে লাইট আপ হয়, পাশাপাশি চার্জে দিলে লাইট আপ হয়, কল আসলেও এটা লাইট আপ হয়। সো এর বাইরে আমরা এবার একটু ক্যামেরাটা নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা আছে, এটা দিয়ে ডে লাইটে ভালো ছবি আসে, এবং ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ছবির কালার, ডাইনামিক রেঞ্জের পারফরম্যান্স, সেই সাথে ফেস টোন ডিটেকশন, এই সব কিছুই মোটামুটি ভালো ছিল। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন এবং ব্যাকগ্রাউন্ডের ডেপথ দুইটাই একদমই স্পট অন ছিল। খুব কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড না হলে এজ ডিটেকশনে প্রবলেম হয় না। সো ওভারঅল রেগুলার মোড এবং পোর্ট্রেট মোডে ডে লাইটের ছবিগুলো আমাদের কাছে ভালো লেগেছে। ছবির ডিটেল এবং শার্পনেসও এনাফ ছিল। ইন্টারেস্টিংলি এই ফোনের লো লাইটের ছবিও ভালো আসে। ডে লাইটের মতো এত একদম স্পট অন না হলেও আমি এক্সপেক্ট করেছিলাম আরো খারাপ আসবে, বাট না। লো লাইটের নয়েজ ডিটেকশন অনেক ভালো হয়, পাশাপাশি ডিটেলও মোটামুটি মানের থাকে, সে সাথে কালারগুলো ধরে রাখতে পারে, একদমই ওয়াশড আউট হয় না। ভিডিওর বেলায় রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 2K 30 FPS এর অপশন আছে, তবে এখানে কোনো ধরনের স্টেবিলাইজেশন নাই। যদি আপনি স্টেবিলাইজড ভিডিও রেকর্ড করতে চান তাহলে আপনাকে 1080 তে নেমে আসতে হবে, এবং যদি আপনি EIS অন করেন তাহলে মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি একটু রেজোলিউশন বেটার দরকার হয় তাহলে আনস্টেবিলাইজড ভিডিও পাবেন 2K 30 FPS এ। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরার মতো এটাকে একদম এত ভালো না বলা গেলেও এটাকে খারাপ একদমই বলা যাবে না। এটা দিয়ে যদি আপনি ভালো লাইটের ছবি তোলেন তাহলে ভালো ডিটেল এবং শার্প ছবি ক্যাপচার করতে পারবেন। তবে যদি লাইট একটু কমপ্লিকেটেড হয় তাহলে ছবিতে আমি এক্সপোজারে কিছুটা গাড়বাড় দেখতে পাচ্ছিলাম, পাশাপাশি কন্ট্রাস্টেরও কমতি ছিল। তবে ফ্রন্ট পোর্ট্রেটেও এজ ডিটেকশন এবং সাবজেক্ট সেপারেশন খুব ভালোভাবে করতে পারছিল। ইন্টারেস্টিংলি এটার ফ্রন্ট ক্যামেরার ভিডিওতেও স্টেবিলাইজেশন আছে, তবে শুধুমাত্র 1080 তে। আপনি চাইলে 2K 30 FPS এও ভিডিও রেকর্ড করতে পারবেন সামনের ক্যামেরা দিয়ে, সেখানে স্টেবিলাইজেশন নেই। ওভারঅল যদি ক্যামেরাটা কনক্লুড করি তাহলে বলবো সিঙ্গেল ক্যামেরার ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেটা আমার মনে হয় ইনফিনিক্স শিখে গিয়েছে। তবে এই সিঙ্গেল ক্যামেরাটা নিয়ে আমি হ্যাপি হতে পারলাম না। এখানে আরো একটা ক্যামেরা অ্যাড করা দরকার ছিল। একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা যদি এই প্রাইসে দেওয়া হতো তাহলে এইটাকে ক্যামেরাতে আমরা বলতাম না যে কর্নার কাট করা হয়েছে, বাট এখন কর্নার কাট এখানে ডেফিনেটলি নজরে পড়ছে। তবে যে জায়গাতে তারা একদমই কর্নার কাট করে নাই সেটা হচ্ছে ব্যাটারি।
এই ফোনটাতে ৬৫০০ এমএএইচ সেল দেওয়া হয়েছে। এরকম স্লিম একটা ফোনে ৬৫০০ এমএএইচ সেল ডেফিনিটলি প্রশংসার দাবিদার এবং এই ফোনটা আপনি খুব ইজিলি পুরা দিন ইউজ করতে পারবেন ফুল চার্জ করার পরে। ইভেন আপনি যদি লাইট টু মডারেট ইউজার হন তাহলে ১.৫ দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোন থেকে, যেহেতু ব্যাটারির সেলটাই বেশ বড়। এছাড়া ফোনটাতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ১ ঘন্টা ২০ মিনিটের মতো সময় লাগবে ফুল চার্জ হতে। সে সাথে ফোনটাতে 10 ওয়াটের রিভার্স চার্জিং ফিচার আছে, পাশাপাশি বাইপাস চার্জিং এরও ফিচার আছে। যদি আপনি চার্জে লাগিয়ে গেম খেলতে চান তাহলে কিন্তু এটা ব্যাটারিতে হ্যাম্পার হবে না এবং ফোন খুব একটা বেশি গরমও হবে না। আরেকটা জিনিস ইনফিনিক্স ক্লেম করছে সেটা হচ্ছে সেলফ হিলিং ব্যাটারি টেকনোলজি। যদিও এই সেলফ হিলিং ব্যাটারি টেকনোলজি কিভাবে কাজ করে বা আদৌ কাজ করে কিনা এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নেই। তবে তারা ক্লেম করছে 100 ব্যাটারি সাইকেল হওয়ার পরে নাকি এটার ব্যাটারিটা অটোমেটিক্যালি হিল হবে। এই বিষয়টা নিয়ে ইনফিনিক্সের উচিত আরো কিছু ইনফরমেশন শেয়ার করা, যেটা আসলে কিভাবে কাজ করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। বাট এখন এটা নিয়ে আমি কিছুটা স্কেপটিক্যাল। এছাড়া এই ফোনটাতে এনএফসির সাপোর্ট আছে, নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, কল কোয়ালিটি নিয়েও কোনো ধরনের প্রবলেম নাই। নাও ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো, আপনার যদি বাজেট থাকে তাহলে এটা যে হাইয়েস্ট ভেরিয়েন্ট মানে 256 জিবি ভেরিয়েন্টটাই নেবেন, তাহলে আপনি স্টোরেজ বেশি পাবেন। তবে এই ফোনটার মোটামুটি সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। যেরকমটা শুরুতেই বলছিলাম যে ব্যালেন্স একটা ফোন, শুধুমাত্র ক্যামেরাতে কর্নার কাটটা তারা করেছে। এখানে আরেকটা ক্যামেরা যদি দেওয়া হতো তাহলে সবকিছু মিলে একটা পারফেক্ট কম্বো হয়ে যেত এবং একদম 100% রিকমেন্ড আমি করতাম সবার জন্য। তারপরেও যাদের ক্যামেরাতে খুব একটা বেশি ফোকাস দরকার নাই, স্পেশালি যদি আপনার আল্ট্রা ওয়াইড শুটার বা আপনার যদি টেলিফটো দরকার না পড়ে, তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন। আমাদের কাছে বাকি সবকিছুই ভালো লেগেছে। তারপরে পুরো ভিডিওটা দেখলে ছোট, ছোট কিছু যে কমপ্লেইন আছে সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজও ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।